হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো তোমাদের যারা নতুন মেম্বার্স, যারা পুরনো মেম্বার তারা কমই জিজ্ঞেস করো, যারা নতুন মেম্বার তারা আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছো যে ফিজিক্সের ক্লাসটাকে যেন আমি প্রথম থেকে আবার করাই। তো সেটা আমি তোমাদের স্টার্ট করলাম। ফিজিক্সের ক্লাস আজকে প্রথম থেকে আবার স্টার্ট হচ্ছে। ফিজিক্সের কিছু ক্লাস বাকি আছে, খুব সামান্য, খুব অল্প ক্লাস বাকি আছে। সেই ক্লাসগুলো যেমন ফিজিক্সের ক্লাসের মধ্যে একটা পরে তোমাদের গ্যাসের ধর্ম মানে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এরকম একটা পার্ট তোমাদের বাকি আছে। ওটাও আমি তোমাদের করিয়ে দেবো, চিন্তা করার কোনো কারণে। আর একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে জৈব বায়োমাস এনার্জি থেকে একটা পার্ট বাকি ছিল। আমি তোমাদের পারমাণবিক শক্তি, আলফা বিটা গামা এগুলো করিয়েছিলাম, ঠিক আছে। ইলেকট্রন মানে নিউট্রন ফিউশন এবং ফিউশন এগুলো করিয়েছিলাম। আর এরপরে তোমাদের একটা ছোট্ট পার্ট ওখানে বাকি আছে। এই দুটো ভিডিও টোটাল ফিজিক্সে, আর কেমিস্ট্রিতে তোমাদের কিছু ভিডিও বাকি আছে। তোমরা বাংলা সিলেবাস অনুযায়ী আমাকে রিকোয়েস্ট করেছো। এনসিইআরটিতে কিছু সিলেবাস মানে কিছু বাংলার সঙ্গে মেলে না, বাট আমি তোমাদের করিয়ে দেবো, কারণ আমি দেখলাম যে ওভারঅল কেমিস্ট্রি তো সেম, ঠিক আছে। এনসিইআরটি বলো আর বাংলা বলো, তো ওরকম কিছু প্রশ্ন রেলে পড়ছে, তো সেই জন্য আমি তোমাদের করিয়ে দেবো। আমি চেক আউট করে দেখেছি, সেই জন্য আমি তোমাদের করিয়ে দেবো। তো আজকে ফিজিক্সের আমাদের আবার ফার্স্ট ক্লাস। ফিজিক্স ওটা 0.1 ছিল, এটা ফিজিক্স 0.2। তো আজকে ক্লাসে আমরা ফার্স্ট আলোচনা করবো অবতল দর্পণ। এর কারণ হচ্ছে তিনটে চ্যাপ্টার ফিজিক্সে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে তিনটে চ্যাপ্টার, ঠিক আছে। এক হচ্ছে তোমাদের যেটা আমি করাচ্ছি, লাইট অ্যান্ড মিরর অ্যান্ড লেন্স, আলো, তার প্রতিফলন, প্রতিসরণ, বিকিরণ, এই যে ব্যাপারটা পুরোটা। তারপর হচ্ছে তোমাদের লেন্স অ্যান্ড মিরর, যেটা ওর মধ্যেই পড়ছে, ঠিক আছে। আর 2 নম্বর চ্যাপ্টার হচ্ছে তোমাদের প্রবাহী তড়িৎ, ইলেকট্রিসিটি, যেটা দিয়ে সবথেকে বেশি তোমাদের প্রশ্ন কিন্তু পরীক্ষায় পড়েছে এবং মিরর থেকেও পড়েছে। আর একটা যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমাদের কার্যক্ষমতা শক্তির যে চ্যাপ্টার, মানে নিউটনের স্থিতিশক্তি, গতিশক্তি মিলিয়ে টোটাল বড় হাতের জি, ছোটো হাতের জি, মানে শর্টে বলছি অভিকর্ষজ ত্বরণ বা তোমাদের মহাকর্ষীয় ধ্রুবক, এই যে পুরো চ্যাপ্টারটা, এই যে তিনটে পার্ট আমি করলাম, লাইট অ্যান্ড মিরর, ইলেকট্রিসিটি, আর হচ্ছে তোমাদের এই ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি, এই পুরোটা নিয়ে কিন্তু তোমাদের একটা তিনটে পার্ট তৈরি হচ্ছে। তিনটে পার্ট সব থেকে বেশি পড়েছে। তো তার মধ্যে আজকে যেটা সব থেকে পপুলার সেটা আমি আলোচনা করছি, অবতল দর্পণ আর উত্তল দর্পণ নিয়ে আলোচনা করবো। একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, পুরোটা দেখো, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি একটা অবতল দর্পণ এঁকে রেখেছি। অবতল দর্পণ কেমন? অবতল দর্পণকে যদি তুমি সোজা না করে যদি মাটিতে রাখো, তাহলে একটা কড়াইয়ের মতো দেখতে হবে। কিসের মতো দেখতে হবে? কড়াইয়ের মতো, ঠিক আছে। অবতল দর্পণ ইংরেজি হচ্ছে কনকেভ মিরর, ঠিক আছে। কি ইংরেজি হচ্ছে? কনকেভ মিরর। তোমরা যে বাড়িতে যে ছবি দেখো, মানে ছবি বলা ভুল, প্রতিবিম্ব বলা যায়, প্রতিবিম্ব দেখো, যেটা আয়নায় দারুণ করে চুল আঁচড়াও বাইক নিয়ে বেরোনোর আগে, তাই না? তো এই যে ব্যাপারগুলো করো, ওটাকে বলা হয় প্লেন মিরর, মানে সমতল দর্পণ, ঠিক আছে। কেন সমতল দর্পণ? কারণ ওটা এই অবতল দর্পণের মতো বেঁকা নয়, সেই জন্য এটাকে সমতল দর্পণ। সমতল মানে কি? প্লেন, ক্লিন অ্যান্ড প্লেন, ঠিক আছে, সমতল দর্পণ। তো ওটা একটা হচ্ছে সমতল দর্পণ, ওটা নিয়েও আমি আসবো, কারণ ওর ওপরও প্রপার্টিস আছে, ওটাও পরে। আজকে আমি আলোচনা করছি অবতল আর উত্তল নিয়ে। লাস্টে আমি চেষ্টা করছি প্লেনটাকে আলোচনা করে দেবো, মানে প্লেন মিররটাকে আলোচনা করে দেবো। তো এই যে আমি অবতল দর্পণ এঁকেছি, ঠিক আছে, এই অবতল দর্পণের ক্ষেত্রে একটা জিনিস খুব ভালো করে মনে রাখবে। এই অবতল দর্পণের তিনটে অংশ থাকে, মেন তিনটে অংশ, মূল তিনটে অংশ, ঠিক আছে। কী বললাম? মূল তিনটে অংশ। ওকে, দেখো, আমি যদি এই অবতল দর্পণটাকে একটা বৃত্তে পরিণত করার চেষ্টা করি, তাহলে আমি দেখতে পাচ্ছি অবতল দর্পণে একটা পার্ট তো রয়েছে, আর একটা পার্ট আমি যদি এখানে একটু দাগ টেনে, মোটামুটি একটা দাগ টেনে এটাকে বৃত্তে পরিণত করার চেষ্টা করছি, দেখতে পাচ্ছি এটা একটা কাল্পনিক বৃত্তে পরিণত হচ্ছে। লাল পার্টটা অ্যাকচুয়াল অবতল দর্পণ, কিন্তু ওটাকে যদি আমরা টানি, তাহলে দেখতে পাচ্ছি একটা কাল্পনিক বৃত্তে পরিণত হচ্ছে। ইয়েস অর নো? এটা বুঝতে পারছো? আচ্ছা, তো এই বৃত্তের একটা সার্কেল তো ডেফিনেটলি, এই সার্কেলের একটা কেন্দ্র তো ডেফিনেটলি থাকবে, মানে সেন্টার তো একটা থাকবে। চলো, এই সেন্টার গেল, এই হচ্ছে তোমাদের সেন্টার। তো অবতল দর্পণের মানে দর্পণকে যদি তুমি কাল্পনিক বৃত্তে পরিণত করো, তাহলে যে কাল্পনিক কেন্দ্র তৈরি হয়, ঠিক আছে, যে কাল্পনিক কেন্দ্র তৈরি হয় তাকে কি বলা হয়? ঠিক আছে, তাকে বলা হয় বক্র কেন্দ্র। তাকে কি বলা হয়? বক্র কেন্দ্র। ক্লিয়ার হয়েছে? তাকে কি বলা হয়? বক্র কেন্দ্র। তো এই যে বিন্দুটা আমি এঁকেছি, এই বিন্দুটাকে তাহলে আমি কি বলবো? আমি বলবো বক্র কেন্দ্র, ঠিক আছে, বক্র কেন্দ্র। ইংরাজি টার্মগুলো মনে রাখার দরকার, কারণ রেলে শুধুমাত্র বাংলা টার্ম পড়ে না, ইংরাজিও বাংলার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। এটার ইংরাজি হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, ঠিক আছে, সেন্টার অফ কার্ভেচার। আমার হাত লেখা খুব একটা ভালো না, তোমরা একটু দেখে নিও, যতটা সম্ভব ভালো করার চেষ্টা করছি। কার্ভেচার মানে CURVATURE, আর ডিজিটাল পেনে লিখছি তো আরও খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে, রিয়েলি সরি। তো বক্র কেন্দ্র, যার ইংরাজি হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। এবার এই যে লেন্সটা, যেটা কিনা লাল পার্টটা, এই লাল পার্টের তো একটা মিডল পয়েন্ট থাকবে। এটা তো এই কাল্পনিক বৃত্তের মিডল পয়েন্ট হচ্ছে এই কেন্দ্রটা,
ঠিক আছে। আচ্ছা, এই বক্রকেন্দ্রকে কিন্তু সি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে, সি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তো এটা হচ্ছে সি, ঠিক আছে। আর এই যে আমি এখানে দর্পণটা আঁকলাম, এই দর্পণের তো একটা মিডল পয়েন্ট আছে, এই এটাকে পি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, কারণ এর পুরো নাম হচ্ছে পোল, POLE, পুরো নাম হচ্ছে পোল। বাংলায় একে বলা হয় মেরু। কি বলা হয় বাংলায় একে বলা হয় মেরু, ঠিক আছে, পোল বা মেরু, ওই জন্য পি বলা হয়। আর এই সি আর পিকে যুক্ত করে যে লাইন, যদি আমি এখান থেকে একটা দাগ টানি, ঠিক আছে, তা দেখতে পাচ্ছি এই যে লাইনটা, এটা কী হলো, এটা যুক্ত করলো, সি আর পিকে কী করে দিয়েছে, এই লাইনটা যুক্ত করেছে। সি আর পিকে যে যুক্ত করছে যে লাইনটা, এই লাইনটারও একটা নাম আছে, ঠিক আছে। এই লাইনটাকে বলা হয় বক্র ব্যাসার্ধ। বক্রকেন্দ্র থেকে, অর্থাৎ কাল্পনিক বৃত্তের কাল্পনিক মধ্যবিন্দু থেকে আসল লেন্সের মধ্যবিন্দু পি পর্যন্ত, এটা হচ্ছে আসল লেন্সের মধ্যবিন্দুকে কী বলা হয়, পি পর্যন্ত যে রেখা টানা হচ্ছে তাকে কি বলা হয়, তাকে বলা হয় বক্র ব্যাসার্ধ। তো সিপি ইজ নাথিং বাট বক্র ব্যাসার্ধ। একে বলা হয় রেডিয়াস অফ কার্ভেচার। কি বলা হয়, রেডিয়াস অফ কার্ভেচার বা কার্ভিং রেডিয়াসও বলা হয়, ঠিক আছে। সিপি হচ্ছে কি, বক্র করা ফলা ব্যাসার্ধ, জাস্ট মিনিট, ব্যাসার্ধ, ঠিক আছে, বক্র ব্যাসার্ধ। তো সিপি হচ্ছে তোমাদের বক্র ব্যাসার্ধ, ওকে। আর এই সি আর পি এরও একটা মধ্যবিন্দু আছে, এই সি আর এই পি এরও কী আছে, একটা মধ্যবিন্দু আছে, এইটা, এই সি আর পি এর যে মধ্যবিন্দু তাকে বলা হয় এফ। সি আর পি এর যে মধ্যবিন্দু তাকে কি বলা হয়, এফ। এফ কেন বলা হয়, কারণ এর নাম আছে, সেটা হচ্ছে ফোকাস। কি বলা হয়, ফোকাস, ওকে। একে বাংলাতেও আমি তো ফোকাসই বলতে শুনি, ঠিক আছে। কি বলা হয় একে, ফোকাস। তো এই হচ্ছে তিনটে মূল পার্ট আছে একটা অবতল দর্পণের, ঠিক আছে। তিনটে মূল পার্ট আছে অবতল দর্পণের। একটা হচ্ছে তোমাদের বক্রকেন্দ্র, 2 নম্বর হচ্ছে তোমাদের ফোকাস, 3 নম্বর হচ্ছে তোমাদের পোল। বক্রকেন্দ্রকে কাল্পনিক বৃত্তে পরিণত করলে যে মধ্যবিন্দু উৎপন্ন হয় ওই বৃত্তটা, সেটাও কাল্পনিকই হবে, তাকে বলা হয় বক্রকেন্দ্র। বক্রকেন্দ্র থেকে আসল লেন্সের মধ্যবিন্দু পি পর্যন্ত রেখা টানলে তাকে বলা হয় বক্র ব্যাসার্ধ। আর বক্র ব্যাসার্ধের মিডিল পয়েন্ট হচ্ছে এফ, কারণ ওকে বলা হয় ফোকাস বা এফ। আশা করি এইটুকুতে কারোর কোনো প্রবলেম হওয়ার কথা না, আমি কিন্তু একদম ধীরে ধীরে একদম সুস্থে তোমাদের বুঝিয়েছি, ঠিক আছে। চলো নেক্সট আমরা আরেকটু এগোবো। আচ্ছা, এবার দেখো, এই যে আমরা অবতল দর্পণের কথা বলছি, এই অবতল দর্পণে যদি আমরা সেন্টার অফ কার্ভেচার এবং পোল বরাবর, কারণ এই জায়গায় ধরে নাও সাপোজ এটা যদি একটা বৃত্ত করি, তাহলে এই জায়গায় থাকে তোমাদের সি, আচ্ছা জাস্ট আ মিনিট, এই জায়গায় থাকে হচ্ছে তোমাদের সি, এখানে থাকে হচ্ছে তোমাদের পি, ঠিক আছে, এই দুটো তো থাকে। তো এই বরাবর যদি একটা রেখা আমি টেনে দিই, ঠিক আছে, এই বরাবর যদি একটা রেখা আমি টেনে দিই, চলো এটাকে কালো করে দিই, এই বরাবর যদি একটা রেখা আমি টেনে দিই, ঠিক আছে, এই বরাবর যদি একটা রেখা আমি টেনে দিই, দেখতে পাচ্ছ একটা রেখা পরিষ্কার প্লেন, এই রেখাটা যাচ্ছে, এই যে রেখাটা তোমাদের গেল, ঠিক আছে, এই যে রেখাটা গেল, এই রেখাটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস। কি বলা হয়, প্রিন্সিপাল অ্যাক্সিস, ওকে। অর্থাৎ মাঝখানে, একদম ঠিক মাঝখান দিয়ে একটা লম্বা লাইন গেছে, ঠিক আছে, যেটা বেঁকবে না, একদম পরিষ্কার লেন্সের মাঝখান দিয়ে যাবে, এইটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস, ঠিক আছে। তো গ্রাফে তোমরা করতে না এক্স ওয়াই, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, ছোটোবেলায় 9, 10 মনে করে দেখো, ঠিক আছে। তো এক্স ওয়াই এবং ওয়াই, মানে এক্স ড্যাশ আর এক্স আর ওয়াই ড্যাশ আর ওয়াইকে কী বলা হতো, প্রিন্সিপাল অ্যাক্সিস বলা হতো, ঠিক আছে। তো এই যে তোমাদের রেখাটা আমি টানলাম, এটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস। এবার এই প্রিন্সিপাল অ্যাক্সিসের যদি আমরা বাঁদিকে কোনো ডিস্ট্যান্স মাপি, মনে রাখবে এই প্রিন্সিপাল অ্যাক্সিসে মানে লেন্সের, ঠিক আছে, প্রিন্সিপাল অ্যাক্সিস দিয়ে বোঝাই, প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপরে যদি আমরা কোনো ডিস্ট্যান্স মাপি, ওপরে যদি কিছু থাকে, তাহলে সেটাকে অলওয়েজ প্লাস ধরা হয়। কি ধরা হয়, অলওয়েজ প্লাস। ওপরে প্রিন্সিপাল অ্যাক্সিস দিয়ে বললে ওপরে, আর প্রিন্সিপাল অ্যাক্সিসের নিচে যদি আমরা কিছু রাখি, সেটাকে অলওয়েজ কী ধরা হয়, মাইনাস ধরা হয়, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। আচ্ছা, কি বললাম, এটাকে বলা হয় প্লাস, আর নিচেটাকে কি বলা হয়, মাইনাস, যদি প্রিন্সিপাল অ্যাক্সিস দিয়ে ধরো, ঠিক আছে। কিন্তু যদি তুমি লেন্সের ডান দিকে নিয়ে যাও, লেন্সের যদি ডান দিকে যাও তাহলে সব হয় প্লাস, আর যদি তুমি লেন্সের বাম দিকে যাও তাহলে সব হবে মাইনাস, ঠিক আছে, এটা মনে রাখবে। কী বললাম, লেন্সের যদি তুমি ডান দিকে যাও সব হবে প্লাস, আর লেন্সের যদি তুমি বাম দিকে যাও সব হবে মাইনাস। এটা হচ্ছে তোমাদের বাম দিক যদি লেন্স ধরে করো, আর এটা হচ্ছে তোমাদের ডান দিক। আর প্রিন্সিপাল অ্যাক্সিস বললে এটা হচ্ছে তোমাদের উপরে,
ঠিক আছে, আর এটা হচ্ছে তোমাদের নিচে। প্রিন্সিপাল অ্যাক্সিসের ক্ষেত্রে ওপর নিচে ব্যাপারটা দাঁড়াবে, আর লেন্সের ক্ষেত্রে ডান এবং বাম, লেফট অ্যান্ড রাইট, এই দুটো ব্যাপার দাঁড়াবে। তাহলে তুমি বলো, তুমি ভালো করে বোঝো, তুমি বলো আমাকে যে সি আর এফ, কারণ এইটাকে তো আমরা সি বলছি, আর সি আর পি এর মাঝখানে থাকে এফ। তাহলে তুমি বলো অবতল দর্পণের ক্ষেত্রে সি আর এফ যদি সেমিতে থাকে তাহলে সেটা কি মাইনাসে থাকবে না? কারণ আমরা একটু আগেই বললাম লেন্সের বাম দিকে যা থাকবে সব মাইনাস থাকবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই সি থেকে পি পর্যন্ত যে ডিস্টেন্স তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি বক্র ব্যাসার্ধ। একটু আগে বলেছি সি থেকে পি পর্যন্ত ডিস্টেন্সকে আমরা কী বলি? বক্র ব্যাসার্ধ বলি। এখান থেকে এই জায়গা থেকে ঠিক এই পর্যন্ত ডিস্টেন্সকে আমরা কী বলি? বক্র ব্যাসার্ধ বলি। আর এই বক্র ব্যাসার্ধ অবতল দর্পণের ক্ষেত্রে কী হবে? মাইনাস হবে। কেন মাইনাস হবে? কারণ আমরা সি থেকে পি পর্যন্ত ডিস্টেন্স যাচ্ছি, অর্থাৎ লেন্সের বাম দিকের ডিস্টেন্স আসছে, সব কী হবে? এটা কিন্তু মাইনাস হয়। ঠিক আছে, এবং আরেকটা মনে রাখবে, সি থেকে পি পর্যন্ত ডিস্টেন্সকে আমরা বলি বক্র ব্যাসার্ধ, আর এফ থেকে পি পর্যন্ত একটা ডিস্টেন্স হয়, এফ থেকে পি পর্যন্ত ডিস্টেন্সকে বলা হয় ফোকাস দৈর্ঘ্য। কি বলা হয়? ফোকাস। কোকাস মতো দেখতে লাগছে, বাট এটা ফোকাস লিখছি, রিয়েলি সরি। তো এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় তোমাদের ফোকাস দৈর্ঘ্য। এফ থেকে পি পর্যন্ত ডিস্টেন্স মানে এফ পি, কী বললাম? এফ পি, এটাকে বলা হয় ফোকাস দৈর্ঘ্য। আর সিপিকে কি বলা হয়? একটু আগে বললাম বক্র, জাস্ট এ মিনিট, বক্র ব্যাসার্ধ। কি বলা হয়? বক্র ব্যাসার্ধ। ঠিক আছে, একে কি বলা হয়? বক্র ব্যাসার্ধ। আর এফপিকে কি বলা হয়? ফোকাস দৈর্ঘ্য। ঠিক আছে, সিপি এবং এফপি অবতল দর্পণের ক্ষেত্রে সবসময় মনে রাখবে, অবতল দর্পণের ক্ষেত্রে মাইনাস হয়। কি হয়? মাইনাস হয়। বক্র ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্য অবতল দর্পণের ক্ষেত্রে মাইনাস হয়। আর একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে যদি কোনো বস্তুকে বসাও, ধরো সাপোজ একটা মোমবাতি এই জায়গায় তোমার রয়েছে, একটা মোমবাতি এখানে তোমার জ্বলছে, ঠিক আছে, এটা মোমবাতি। তাহলে মোমবাতিকেও তুমি অবতল দর্পণে কোন দিকে রাখছো? তুমি বাম দিকে রাখছো কিনা বলো? ইয়েস, বাম দিকে রাখছো। এদিকে গেলে আমার ডান দিক, এদিকে গেলে আমার বাম দিক। তোমার ডান আর বাম, তোমার ডান হাত বাম হাত, বুঝতে পারছো? তো মোমবাতি যেহেতু অবতল দর্পণের ডান দিকেই বসানো হয়, বাম দিকে বসানো হয় না, সরি, মোমবাতিকে যেহেতু অবতল দর্পণের বাম দিকে বসানো হয়, কখনো ডান দিকে বসানো হয় না, তাই জন্য মনে রাখবে মোমবাতির সঙ্গে লেন্সের যে দূরত্ব, সেই দূরত্বটাও মাইনাস হয়, কারণ বাম দিকে যা হবে সব মাইনাস। আচ্ছা, মোমবাতিকে যেখানে বসানো হয়েছে ধরে নাও সাপোজ সেটা হচ্ছে এক্স, এক্স থেকে পি পর্যন্ত যে ডিস্ট্যান্স এক্স থেকে পি পর্যন্ত যে ডিস্ট্যান্স, এটাকে বলা হয় বস্তু দূরত্ব। আর মনে রাখবে দূরত্ব অলওয়েজ কিন্তু পি থেকে মাপা হয়, কারণ পি হচ্ছে একটা ভ্যালিড পয়েন্ট। কেন ভ্যালিড পয়েন্ট বলছি? কারণ সিও কাল্পনিক, এফও কাল্পনিক। যদি এই লেন্সটাকে বৃত্তে পরিণত করো তবেই সি পাওয়া যাচ্ছে, আর সি আর পিকে যোগ করলে যে সিপি উৎপন্ন হচ্ছে তার মধ্যবিন্দু হচ্ছে এফ। তাহলে সি না পাওয়া গেলে সিপি উৎপন্ন হবে না, আর সিপি উৎপন্ন না হলে তার মধ্যবিন্দু এফও উৎপন্ন হবে না। অর্থাৎ একমাত্র পি হচ্ছে বাস্তব বিন্দু, মানে পিকে পাওয়া যায় বাস্তবে, কিন্তু সি আর এফ, এক্স, এদের কাউকেই বাস্তবে পাওয়া যায় না। সেই জন্য যখনই কোনো ডিস্ট্যান্স মিররের ক্ষেত্রে মাপা হয়, আমি যদি লেন্স বলে থাকি রিয়েলি সরি, দর্পণের ক্ষেত্রে মাপা হয়, অবতল দর্পণের ক্ষেত্রে মাপা হয় বা উত্তল দর্পণের ক্ষেত্রে মাপা হয়, সবসময় মনে রাখবে সেটা কিন্তু অবশ্যই কী হবে? অবশ্যই কিন্তু পি থেকে মাপা হয়। অবশ্যই কী হয়? সেটা পি থেকে মাপা হয়। ঠিক আছে, অবশ্যই সেটাকে কিন্তু পি থেকে মাপা হয়। যেমন তুমি দেখতে পাচ্ছি এফ পি, দেখো পি তো রয়েছে, সিপি দেখো পি রয়েছে, এক্সপি দেখো পি রয়েছে, অর্থাৎ সব কিন্তু কোথা থেকে মাপা হয়? পি থেকে মাপা হয়। তাহলে আমরা কী কী জিনিস শিখলাম সেটা আমরা একটু এখানে পরিষ্কার করে আরেকবার বলবো। 1, সিপি হচ্ছে বক্র ব্যাসার্ধ। 2, এপি হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। 3, লেন্সের বাম দিকে যা থাকবে সবই আমাদের মাইনাস হবে, তার মানে বক্র ব্যাসার্ধ, ফোকাস দৈর্ঘ্য, বস্তু দূরত্ব সবই আমাদের অবতল দর্পণের ক্ষেত্রে মাইনাস হবে। ঠিক আছে, আমি কিন্তু এখনও প্রতিবিম্ব দূরত্বের কথা বলিনি, ওটা একটু পরেই বলবো, ওটা একটা দূরত্ব। ঠিক আছে, এটা গেল। নেক্সট হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, আমরা দেখতে পাচ্ছি যার উপর মোমবাতিটা বসে আছে। তো প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপরে থাকবে সব প্লাস হবে, প্রিন্সিপাল অ্যাক্সিসের নিচে থাকবে সব মাইনাস হবে। এবার মনে রাখবে বস্তুকে সবসময় প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপরেই বসানো হয়, ফলে বস্তুর যে উচ্চতা সেটা সবসময়ের জন্য প্লাসে নেওয়া হয়। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 4টে ফিগার টোটাল আঁকা রয়েছে। এই 4টে ফিগার খুব ভালো করে দেখবে, ভীষণ ইম্পর্টেন্ট ফিগার। ঠিক আছে, এই 4টে ফিগারের উপর বিগত বছর রেলওয়েতে প্রশ্ন পড়েছে। বলে দেওয়া হয় যদি কোনো রশ্মি প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে সমান্তরালে প্রতিফলিত হয় মিররের গায়ে, ঠিক আছে, যদি কোনো রশ্মি এই দর্পণের গায়ে কী হচ্ছে? প্রিন্সিপাল অ্যাক্সিস। কাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস? এই যে আমরা এখানে যে গোলাপি রঙের যে লাইনগুলো টেনে রেখেছি, এই লাইনটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস। ঠিক আছে, আর কালো যে অংশটা সেটা হচ্ছে প্রকৃত মিরর। তো যদি কোনো রশ্মি এই মিররের গায়ে প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরালে যাচ্ছে, ধরো সাপোজ একটা রশ্মি এইভাবে যাচ্ছে,
এবং সেটা এই লেন্সের গায়ে গিয়ে লাগলো, লাগার পরে সেটা কোন বিন্দুর মধ্য দিয়ে প্রতিফলিত হবে? এটা তো আপতিত রশ্মি, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপতিত রশ্মি। যেহেতু এটা আপতিত রশ্মি, ফলে এটা নির্ঘাত প্রতিফলিত হবে। তো কোন বিন্দুর মধ্যে দিয়ে যায় মনে রাখবে, সেটা কিন্তু এফ এর মধ্যে দিয়ে যাবে। ঠিক আছে, যদি আমরা ধরে নিই এটা হচ্ছে এফ, কোন বিন্দুর মধ্যে দিয়ে যাবে? এফ এর মধ্যে দিয়ে যাবে। আরেকটি জিনিস মনে রাখবে, ঠিক এর উল্টোটা, যদি কোনো রশ্মি, এটা হচ্ছে এফ এর মধ্য দিয়ে কী হচ্ছে? প্রতিফলিত হচ্ছে। যদি কোনো রশ্মি এফ এর মধ্য দিয়ে গিয়ে মিররের গায়ে লাগে, এই এফ এর মধ্য দিয়ে যাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে আপতিত রশ্মি। এটা হচ্ছে কী ধরনের রশ্মি? এটা হচ্ছে আপতিত রশ্মি। তাহলে কিন্তু ঠিক এর উল্টোটা হয়। প্রথমে যেটা হয়েছে ঠিক তার উল্টোটা হয় এখানে। কি হয়? এ কিন্তু কী হবে, যে তোমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস আছে তার সঙ্গে সমান্তরালে কিন্তু প্রতিফলিত হবে। ঠিক আছে, অর্থাৎ এই যে রুলসটা আমি বললাম, এটা ভাইস অ্যান্ড ভার্সা। ভাইস অ্যান্ড ভার্সা মানে কি? যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে সমান্তরালে হয় তাহলে এফ এর মধ্য দিয়ে যাবে, আর যদি এফ এর মধ্য দিয়ে যায় তাহলে প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে সমান্তরালে যাবে। ঠিক আছে, সমান্তরাল কেন বলছি? কারণ দেখতে পাচ্ছি এই ডিস্ট্যান্সটা, এদিকে এই ডিস্ট্যান্সটা কি সমান্তরাল। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা নেক্সট নিচে এসো। নিচের পয়েন্টটা আমরা যেটা বলবো সেটা হচ্ছে, যদি কোনো রশ্মি পিতে প্রতিফলিত হয় তাহলে কি হয়? দেখো, যদি কোনো রশ্মি পিতে প্রতিফলিত হয় তো ও পি দিয়েই কিন্তু আপতিত হয়েছিল। যদি কোনো রশ্মি, বা উল্টোটা, যদি কোনো রশ্মি পিতে আপতিত হয়, যদি কোনো রশ্মি কী হয়? পিতেই আপতিত হচ্ছে, মানে পিতে পড়ছে, পি বিন্দুতে গিয়ে পড়ছে, তাহলে কিন্তু ও পি বিন্দু দিয়েই কী হয়? ও বেরিয়ে আসে। এবং এক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট মনে রাখবে, এক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সমান হয়। মানে কি? মানে হচ্ছে এই যে কোণ আর এই যে কোণ, এটা যদি এক্স ডিগ্রি হয় তাহলে এই কোণটাও কী হবে? তোমাদের এক্স ডিগ্রি হবে। ঠিক আছে, তো এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট মনে রাখবে মিররের ক্ষেত্রে। যদি কোনো রশ্মি পি বা পোল বা মেরুতে, এটা মেরু, পি বা পোল বা মেরু, যদি কোনো রশ্মি পি বা পোল বা মেরুতে আপতিত হয় মিররের ক্ষেত্রে, তাহলে ও কিন্তু পি দিয়েই রিফ্লেক্টেড হয় বা প্রতিফলিত হয়, এবং এক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান কী হয়? সমান হয়। ক্লিয়ার? ওকে, নেক্সট চলো, নেক্সট পয়েন্ট হচ্ছে, যদি কোনো রশ্মি সি এর মধ্য দিয়ে যায়, যদি কোনো রশ্মি সি এর মধ্য দিয়ে যায়, কারণ এফ এর ব্যাপার হয়ে গেল, পি এর ব্যাপার হলো, আর একটাতে ব্যাপার হচ্ছে সি। যদি কোনো রশ্মি সি এর মধ্য দিয়ে যায় তাহলে কি হয়? যদি কোনো রশ্মি সি এর মধ্য দিয়ে যায় তাহলে ও মিররের সঙ্গে রিফ্লেক্টেড হয়, এবং রিফ্লেক্টেড হয়ে কী হয়? আবার ওই একই পথে ফিরে আসে। অর্থাৎ ও যে পথে যাচ্ছে ও সেম পথে কী হয়? ফিরে আসে। যে পথে যায় সে পথে ফিরে আসে। ঠিক আছে, তো এই এতগুলো প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে প্রশ্ন কীভাবে আসে তোমাদের বলে দিই, 4টে ফ্যাক্টের ওপর বলে দেয়। যদি কোনো রশ্মি এফ এর মধ্য দিয়ে আপতিত হয় তাহলে কার সঙ্গে সমান্তরাল হবে? প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে সমান্তরাল হবে। 4টে অপশান দিয়ে দেবে, মাথা গুলিয়ে যাবে। তো মনে রাখবে, এফ আর প্রিন্সিপাল অ্যাক্সিস একে অপরের সাথে সম্পর্কিত। এফ এর মধ্যে দিয়ে গেলে প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে সমান্তরালে যাবে, আর প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে সমান্তরালে হলে এফ এর মধ্যে দিয়ে যাবে। এটা গেল দুটো পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি কোনো রশ্মি পিতে পড়ে বা মেরুতে পড়ে তাহলে ও পি থেকেই কী হয়? রিফ্লেক্টেড হয়ে আবার ফিরে আসে, মানে ফিরে যায়, এবং সেক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান কী হয়? সমান হয়। এক্স আর এক্স সেম হবে। নেক্সট হচ্ছে, যদি কোনো রশ্মি সি এর মধ্য দিয়ে যায়, অর্থাৎ বক্রকেন্দ্র দিয়ে যায়। সি মানে কি? এই জায়গায় যে সি লিখেছি, এই সি মানে কি? সি মানে তো বক্রকেন্দ্র। যদি কোনো রশ্মি বক্রকেন্দ্রের মধ্য দিয়ে যায়, মানে সেন্টার অফ কার্ভেচারের মধ্য দিয়ে যায়, তাহলে কী হবে? সেই রশ্মি আবার সেন্টার অফ কার্ভেচারের মধ্য দিয়েই কী হয়? ফিরে আসে। এটা তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তো এই 4টে ফ্যাক্ট কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্ট। ওকে, আচ্ছা এবার আমরা প্রতিবিম্ব নিয়ে আলোচনা করব। অবতল দর্পণের প্রতিবিম্ব কীভাবে উৎপন্ন হয় সেটা নিয়ে আলোচনা করব। চলো, আচ্ছা এবার দেখো, এবার আমরা আলোচনা করব অবতল দর্পণের প্রতিবিম্বের প্রকৃতি। ঠিক আছে, তো অনেকগুলো কেস এখানে আসে, যার মধ্যে প্রথম কেসটা ভীষণ ইম্পর্টেন্ট কেস। সবসময় মনে রাখবে, প্রথম যে ফার্স্ট যে কেসটা তোমাদের বলবো এটা মোস্ট ইম্পর্টেন্ট কেস। সেটা হচ্ছে, অবতল দর্পণে যদি বস্তুকে এফ এবং পি এর মাঝখানে বসানো হয়, ঠিক যেখানে আমি টিকটা দিয়েছি সেখানে বসানো হয়। মাঝখান বলতে ঠিক মধ্যিখানে তা নয়, একদম একদম মিডল পয়েন্টে তা নয়, এফ এবং পি এর মাঝখানে কোথাও। তো যদি কোনো বস্তুকে অবতল দর্পণে এফ এবং পি এর মাঝখানে রাখা হয় তাহলে প্রতিবিম্ব কোন দিকে উৎপন্ন হয়? প্রতিবিম্ব উৎপন্ন হয় দর্পণের ডান দিকে। কোন দিকে উৎপন্ন হয়? দর্পণের ডান দিকে, অর্থাৎ এই দিকে উৎপন্ন হয়। ঠিক আছে, তো প্রতিবিম্ব বলে লিখছি, কোন দিকে উৎপন্ন হয়? দর্পণের ডান দিকে। তো প্রতিবিম্ব ডান, এইটা মাথা রাখবে, কোন দিকে উৎপন্ন হয়? দর্পণের ডান দিকে।
আর মনে রাখবে প্রতিবিম্ব দর্পণের ডান দিকে উৎপন্ন হওয়াকে বলা হয় বিহাইন্ড দ্য মিরর। কী বলা হয়? বিহাইন্ড দ্য মিরর, মানে দর্পণের পেছনে। তো বিহাইন্ড দ্য মিরর, ঠিক আছে, এটা আমি লিখে দিলাম। নেক্সট যেটা মনে রাখবে যে প্রতিবিম্ব যখন কোনো দর্পণের ডান দিকে উৎপন্ন হয় অথবা বিহাইন্ড দ্য মিরর হয়, তখন সেটা অবশ্যই একটা অসৎ প্রতিবিম্ব তৈরি হয়। আর অসৎ প্রতিবিম্ব অবশ্যই কী হয়? উল্টো হয়। সবসময় মনে রাখবে অসৎ প্রতিবিম্ব কী হয়? অবশ্যই কী হয়? উল্টো হয়। তার মানে এটা ভার্চুয়াল ইমেজ এবং সেটা উল্টো। অসৎ অলস কী হয়? আচ্ছা সরি, অসৎ প্রতিবিম্ব তো উল্টো হয় না, রিয়েলি সরি। আর কি হয়? আর যেটা হয় সেটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব তৈরি হয়, ঠিক আছে। আর অসৎ প্রতিবিম্ব তোমরা জানো অলওয়েজ কী হয়? সোজা হয়। তাহলে অসৎ প্রতিবিম্ব অলওয়েজ কী হলো? সোজা হলো। অসৎ ইংরাজি হচ্ছে ভার্চুয়াল, আর ভার্চুয়াল এবং ইরেক্ট, সোজা ইংরাজি কি? ইরেক্ট, ঠিক আছে। অসৎ প্রতিবিম্ব কী হয়? অলওয়েজ ইরেক্ট হয়, ঠিক আছে। ইংরাজিগুলোও লিখছি, বাংলাগুলো লিখে দিচ্ছি তোমার যাতে ইম্পর্টেন্স মনে হয়, যাতে ইম্পর্টেন্ট তো খুব বটেই, অবশ্যই ইম্পর্টেন্ট। নেক্সট যেটা আরেকটা জিনিস মনে রাখবে, এখানে আরেকটা জিনিসও হয়। কী হয়? প্রকৃত যে বস্তু তার থেকে এখানে প্রতিবিম্ব কী হয়? বেশ বড় হয়। খুব বড় তো হয় না, বাট বেশ বড় হয়, ঠিক আছে। এনলার্জড হয়। কী হয়? এনলার্জড, ওকে, এনলার্জড। তো এই যে টার্মগুলো আমি লিখলাম, এই টার্মগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। এর কারণ একমাত্র একটাই কেস আছে অবতল দর্পণের ক্ষেত্রে, এটা তো আমরা সব অবতল দর্পণ আলোচনা করছি, একটাই কেস আছে অবতল দর্পণের ক্ষেত্রে যেখানে প্রতিবিম্ব অসৎ উৎপন্ন হয়। সেটা কোথায়? যখন এফ এবং পি এর মাঝখানে তুমি বস্তুকে বসাচ্ছ এবং বস্তুটা বড়ও হবে, ঠিক আছে। তো রেলের পরীক্ষার প্রশ্ন, অসৎ এবং বড় প্রতিবিম্ব অবতল দর্পণে বস্তুকে কোথায় রাখলে পাওয়া যায়। নেক্সট পরেরটা আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের যখন আমরা বস্তুকে আরও বাম দিকে সরাচ্ছি, দেখো এফ এবং পি এর মাঝখানে রাখা হয়েছে, এবার রাখা হবে এফে। যখন কোনো বস্তুকে ঠিক এফে রাখা হচ্ছে, এক্স্যাক্টলি যখন এফে রাখা হচ্ছে, তোমরা ধরে নিও এটা এফ, যখন কোনো বস্তুকে এক্স্যাক্টলি এফে রাখা হচ্ছে তখন কী হয়? আমি তোমাদের একটু আগেই বললাম যে অবতল দর্পণের ক্ষেত্রে একবারই কিন্তু ডান দিকের প্রতিবিম্ব উৎপন্ন হয়। তাহলে বাকি প্রতিবিম্ব সব কোন দিকে উৎপন্ন হবে? বাকি প্রতিবিম্ব সব কিন্তু উৎপন্ন হবে দর্পণের বাম দিকে। আর প্রতিবিম্ব দর্পণের বাম দিকে উৎপন্ন হওয়াকে বলা হয় ইন ফ্রন্ট অফ দ্য মিরর। যেমন এটা বিহাইন্ড অফ দ্য মিরর রয়েছে, এটা ইন ফ্রন্ট অফ দ্য মিরর হবে। এবং দর্পণের বাম দিকে উৎপন্ন হওয়া মানেই প্রতিবিম্ব সৎ প্রতিবিম্ব হবে। আর সৎ প্রতিবিম্ব অলওয়েজ কী হয়? তোমাদের উল্টো হয়। সৎ ইংরেজি হচ্ছে রিয়েল, আর উল্টো ইংরেজি হচ্ছে ইনভার্টেড, ঠিক আছে, ইনভার্টেড, ঠিক আছে, এটা মনে রাখবে। আর একটা কী হয়? এখানে ভীষণ বড় হয় প্রতিবিম্বর যে আকার, সেটা কি হয়? ভীষণ বড়। বস্তুর আকারের থেকে প্রতিবিম্বের আকার ভয়ঙ্কর বড় হয়, ঠিক আছে। তো এই দুটো কেস এখানে যে আলোচনা করলাম সেটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রচণ্ড বড় বস্তুকে কোথায় রাখলে হয়? এফে রাখলে কিন্তু বস্তুকে তার প্রতিবিম্বের আকার প্রচণ্ড বড় হয়। আর প্রতিবিম্ব অবশ্যই সৎ এবং উল্টো হবে, কারণ তোমার প্রতিবিম্ব বাম দিকে উৎপন্ন হচ্ছে। দর্পণের ডান দিকে উৎপন্ন হলে প্রতিবিম্ব অসৎ প্রতিবিম্ব হবে, দর্পণের বাম দিকে উৎপন্ন হলে প্রতিবিম্ব সৎ প্রতিবিম্ব হবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তোমাদের না বললেই নয়, সেটা হচ্ছে ধরো প্রতিবিম্ব এই জায়গায় উৎপন্ন হয়েছে, ধরো সাপোজ প্রতিবিম্ব এই জায়গায় উৎপন্ন হয়েছে, তো পি থেকে প্রতিবিম্বের যে দূরত্ব, ধরো সাপোজ এক্স, মানে ধরো সাপোজ ওয়াই, এটা ওয়াই, ধরো সাপোজ ওয়াই, তো এই যে পি ওয়াই এই ডিস্ট্যান্সে কী হবে? তোমাদের মাইনাস হবে, সরি প্লাস হবে। কেন প্লাস হবে? এক্ষেত্রে প্রতিবিম্ব দূরত্ব অলওয়েজ কী হয়? প্লাস হয়। ফার্স্ট কেসের ক্ষেত্রে, কেস নম্বর 1-এর ক্ষেত্রে প্রতিবিম্ব দূরত্ব কী হয়? অলওয়েজ প্লাস হয়, কারণ অসৎ প্রতিবিম্ব তৈরি হয়। আর অসৎ প্রতিবিম্ব ডান দিকে তৈরি হচ্ছে, আমরা একটু আগেই বললাম পোলের ডান দিকে যেও তৈরি হবে সবই তোমাদের প্লাস হবে। তো এক্ষেত্রে অসৎ প্রতিবিম্বের যে দূরত্ব সেটা কী হয়? তোমাদের প্লাস হয়। তো প্রতিবিম্ব দূরত্ব কী হয়? এক্ষেত্রে প্লাস হয়। কিন্তু দ্বিতীয় যে কেসটা বললাম তাই তুমি দেখতে পাচ্ছ প্রতিবিম্ব কোন দিকে উৎপন্ন হচ্ছে? বাম দিকে। আর প্রতিবিম্ব বাম দিকে উৎপন্ন হওয়া মানে ধরো সাপোজ প্রতিবিম্ব এখানে উৎপন্ন হয়েছে, ঠিক আছে, আর প্রতিবিম্ব এখানে উৎপন্ন হতে পারবে না, প্রতিবিম্ব উৎপন্ন হবে প্রিন্সিপাল অ্যাক্সিসের নিচে, কারণ সৎ প্রতিবিম্ব উল্টো, উল্টো মানে প্রিন্সিপাল অ্যাক্সিসের নিচে উৎপন্ন হয়। মনে রাখবে উল্টো কথার মানে হচ্ছে প্রিন্সিপাল যে অ্যাক্সেস, এই যে কালো দাগটা, এই দাগের নিচে উৎপন্ন হয়। আর অসৎ মানে সোজা, মানে প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপরে উৎপন্ন হবে। তো এখানে তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ, এই প্রতিবিম্বটা দর্পণের বাম দিকে উৎপন্ন হচ্ছে। বাম দিকে উৎপন্ন মানে কি? এখানে যে ডিস্ট্যান্স আসবে, প্রতিবিম্ব দূরত্ব আসবে, সেটা তোমাদের কী হবে? সেটা তোমাদের মাইনাস আসবে। আশা করি খাতায় তোমরা সব লিখছো, স্ক্রিনশট নাও, খাতায় লেখো, ঠিক আছে। নেক্সট হলো পরেরটায়। আচ্ছা, পরের পয়েন্টে যদি আমরা বস্তুকে এফ পর্যন্ত এনেছি, যদি আমরা বস্তুকে সি এবং এফের মাঝখানে কোথাও রাখি, এই জায়গায় কোথাও রাখি, তাহলেও কী হবে? অবশ্যই প্রতিবিম্ব
বাম দিকে উৎপন্ন হবে, আর প্রতিবিম্ব বাম দিকে উৎপন্ন হওয়া মানেই প্রতিবিম্ব কী হবে, সৎ প্রতিবিম্ব হবে। আর সৎ প্রতিবিম্ব কী হয়, অলওয়েজ উল্টো হয়। আর একটা জিনিস দেখতে পাচ্ছ, প্রতিবিম্ব বাম দিকে উৎপন্ন হচ্ছে মানে প্রতিবিম্ব যে দূরত্ব পরাফলা দৈর্ঘ্য বলে লিখছি, সেটা কী হবে তোমাদের, সেটা তোমাদের হবে মাইনাস। ঠিক আছে, সেটা তোমাদের কী হবে, তোমাদের মাইনাস হবে। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখবে, এক্ষেত্রে কিন্তু প্রতিবিম্ব বড় হয়। প্রতিবিম্ব কী হয়, আসল বস্তুর থেকে কী হয়, বড় হয়। ঠিক আছে, আচ্ছা পরেরটা কী বলেছে, পরেরটায় তুমি দেখতে পাচ্ছ যে আমরা আস্তে আস্তে দর্পণ থেকে বাম দিকে সরে আসছি। প্রথমে এফ থেকে পি এর মধ্যে রাখলাম, তারপর এফের মধ্যে রাখলাম, তারপর সি আর এফের মধ্যে রাখছি, এখন আমরা রাখছি সি। এই কেসটাও ভীষণ ইম্পর্ট্যান্ট কেস। কেন ইম্পর্ট্যান্ট কেস, এ কেসে কী হয়, যখন তুমি কোনো বস্তুকে সি এর ওপর রাখবে তখন কী হয়, তখন প্রতিবিম্ব তো অবশ্যই বাম দিকে উৎপন্ন হবে, কারণ একটাই কেস আছে ডান দিকে উৎপন্ন হয়, সব বাম দিকে বাকি। বাম দিকে উৎপন্ন হলে সেটা সৎ এবং উল্টো তো হবেই। আর সৎ প্রতিবিম্ব অবশ্যই মাইনাসে র্যাঙ্ক করবে, তার ডিস্ট্যান্স প্রতিবিম্ব দূরত্ব কী হবে, এক্ষেত্রে মাইনাসে র্যাঙ্ক করবে। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস হয়, সেটা হচ্ছে বস্তুর আকারে সমান হয় প্রতিবিম্ব। প্রতিবিম্ব ইকুয়াল টু বস্তু হয়, প্রতিবিম্বর আকার আর বস্তুর আকার কী হয়, সমান হয়। তো এই প্রশ্নটা রেলের প্রশ্ন, সেটা হচ্ছে কোন ক্ষেত্রে বস্তুকে কোথায় রাখলে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান হবে এবং প্রতিবিম্ব সৎ প্রতিবিম্ব হবে। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্ন কিন্তু রেলের পরীক্ষায় পড়ে। আর আমরা একটু আগেই বললাম, সব আমরা এখানে অবতল দর্পণই কিন্তু আলোচনা করছি। অবতল দর্পণ কিন্তু আমরা এখানে সব আলোচনা করছি, কনকেভ মিরর। ঠিক আছে, কনভেক্স মিরর নিয়ে আমি তোমাদের একটু পরে আলোচনা করব। এখানে আমরা আলোচনা করছি কি, কনকেভ মিরর নিয়ে। ওকে, আচ্ছা নেক্সট চলো পরের টাইপে। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে বস্তুকে আমরা কি করছি, দর্পণ থেকে আরও দূরে নিয়ে যাচ্ছি। সি পর্যন্ত আমাদের চলে এসছে। এবার যদি আমরা সি থেকে আরও সি এর বাম দিকে চলে যাই, তাহলে কি হয়, সি এর বাম দিকে গেলে প্রতিবিম্ব, দেখো আমি এগুলোকে এইদিকে নিয়ে দিয়ে দিই, প্রতিবিম্ব কী হয়, প্রতিবিম্ব তোমাদের সেই একই হয়। বাম দিকে তোমাদের উৎপন্ন হচ্ছে প্রতিবিম্ব, আর বাম দিকে উৎপন্ন হলে সেটা সৎ হবে, সৎ হলে সেটা কিন্তু তোমাদের উল্টো হবে অবশ্যই। এবার এক্ষেত্রে একটা জিনিস হয়, যত তুমি বস্তুকে যত তুমি লেন্স থেকে দূরে নিয়ে যাচ্ছ, প্রতিবিম্ব এক্ষেত্রে কী হয়, ক্ষুদ্র হতে আরম্ভ করে। এক্ষেত্রে কিন্তু প্রতিবিম্ব কী হয়, ক্ষুদ্র হয়। ঠিক আছে, এটা মনে রাখবে, এক্ষেত্রে প্রতিবিম্ব কী হয়, ক্ষুদ্র হয়। আর বাম দিকে নিয়ে যাচ্ছ মানে প্রতিবিম্ব দূরত্ব কী হবে, এক্ষেত্রেও মাইনাসে হবে। ঠিক আছে, তাহলে বস্তু কী হচ্ছে, লেন্স থেকে দর্পণ থেকে কী হচ্ছে, আরও বাম দিকে সরে যাচ্ছে। নেক্সট পরেরটায় আমরা আরও বস্তুকে কী করছি, সি থেকে দূরে নিয়ে যাচ্ছি, অনেক দূরে। এই পয়েন্টটাকে বলা হয় ইনফিনিটি। এই পয়েন্টটাকে কী বলা হয়, ইনফিনিটি। ঠিক আছে, তো যখন কোনো বস্তুকে তুমি ইনফিনিটিতে রাখবে, তো প্রতিবিম্ব ডেফিনেটলি উৎপন্ন হবে তোমার বাম দিকে। আর প্রতিবিম্ব বাম দিকে উৎপন্ন হওয়া মানে সৎ এবং উল্টো তো হবেই। ঠিক আছে, আর সৎ এবং উল্টো হওয়া মানে সেটা অবশ্যই কী হবে, মাইনাসে র্যাঙ্ক করবে। কিন্তু এক্ষেত্রে প্রতিবিম্ব কী হয়, ভয়ঙ্কর ক্ষুদ্র হয়। এখানে লেখা উচিত ছিল আমার ভীষণ, তো লিখে দিই, ভীষণ ক্ষুদ্র হয়। ঠিক আছে, প্রতিবিম্ব কী হয়, ভীষণ ক্ষুদ্র।